দর্শক, খেলাধুলা নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন উইল অফ স্পোর্টস আমি চলে এসেছি পিঙ্কি স্নান আর আপনাদের সঙ্গে থাকবে এবং আজকে আমরা কথা বলবো পেশাদার লিগ নিয়ে, ফুটবল লিগ নিয়ে। এবং এই ফুটবল লিগ নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে কিন্তু দুজন বিশেষ অতিথি আছেন। আমার বাম পাশে আছে সাইদ হাসান কানন, জাতীয় দলের সাবেক ফুটবলার, এবং আমার আরেকটু সামনে আছেন ইকরামুজ্জামান, ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। অধীর আগ্রহের পরে কালকে কিন্তু শুরু 13 দলের অংশগ্রহণে কালকে কিন্তু ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বিপিএল শুরু হতে যাচ্ছে। এটা নিয়ে অবশ্যই আপনাদের দুইজনের কাছ থেকে জানতে যাব। প্রথমেই কালকের থেকে আসলে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় আসর যেটা শুরু হতে যাচ্ছে, এটা হয়েছে কি বিপিএল প্রফেশনাল লিগ, পেশাদার লিগ। এই খেলাটার ইন্টারেস্টটা একটু অন্যরকম। দীর্ঘদিন ধরে খেলাটা চলবে এবং 13টা দল পার্টিসিপেট করছে। যেখানে সবচেয়ে বড় কথা হয়েছে যে এই যে খেলাটা, এটা মাঠে গড়ানোটা একটা ইম্পর্ট্যান্ট, এবং আমি বলবো যে একটা ভালো অবস্থান চলে আসছে। শীতের সময় মাঘ মাসে খেলা হচ্ছে, এটা আরও ভালো। এখন মাঘ মাসে আগে কখনো ফুটবল হতো না, এখন হচ্ছে, কারণ এটা প্রেক্ষাপট পাল্টে গেছে আবহাওয়ার জন্য, এবং এটা আমাদের জন্য উপযোগী। হোম এন্ড অ্যাওয়ে খেলা হয়। এবার প্রথমে আমরা শুনেছিলাম যে খেলাটা আরো আগে শুরু হওয়ার কথা ছিল, নির্বাচন ছিল, বিভিন্ন কারণের জন্য এটা সম্ভব হয়নি। যাই হোক, কিন্তু আমরা কিন্তু ফুটবল কিন্তু বেশ আগেই গড়িয়ে গেছে। এই মৌসুমের ফেডারেশন কাপ হয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে কাপ হয়েছে, স্বাধীনতা দিবস কাপ হয়েছে, এবং কারা কারা জিতেছে এটা আপনারা দেখেছেন। প্লাস ইন্ডিপেন্ডেন্স কাপে বসুন্ধরা কিংসও চ্যাম্পিয়ন হয়েছে। তাদের একটা টার্গেট ছিল, এবার নতুন দল হিসেবে এসেছে। তো সবচেয়ে বড় কথা হয়েছে যে টিম কম্বিনেশন যেটা হয়েছে, আমরা কিন্তু এখন আমার সামনে রয়েছেন যে জিনিসটা হয়েছে যে 13টা দলের মধ্যে কিন্তু 6টা দলের অবস্থান খুব স্ট্রং, ভালো অবস্থানে আছে এরা। এবং এখানে প্রথম থেকে বলে নেই যে ভালো অবস্থান ওইখান ক্ষেত্রে আছে যে বিদেশি শক্তি এবং দেশের শক্তি নিয়ে খেলা। আমরা কিন্তু ওই দুইটা টুর্নামেন্টে দেখলাম যে দেশের প্লেয়াররা মোটামুটি ভালো খেলেছেন, সাংঘাতিক কিছু খেলে নাই, কারণ দুইটা দলেরই জয়ের পিছনে কাজ করেছে বিদেশি খেলোয়াড়রা। এটা ব্যাপারে অন্যরকম বড় ভূমিকা রেখেছে। কলেঞ্জার্স থেকে নিয়ে যদি বসুন্ধরা কিংসের কথা বলতে হয়, ওরা মানে ওয়ার্ল্ড কাপের প্লেয়ার নিয়ে চলে আসছে, সবাই সব দলই কিন্তু নিয়ে আসছে, কিন্তু প্লেয়ার একজন তো আর কখনো কিছু করতে পারে না, কম্বিনেশনের ব্যাপারটা আছে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমি আগেই বলে নিচ্ছি, যেটা হয়েছে কি প্রিমিয়ার লিগ কিন্তু খুব লম্বা সময়ের খেলা। একটা টিমকে ধরে মোমেন্টামে ধরে রাখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং কালকের থেকে যে খেলা শুরু হবে এটা কিন্তু লম্বা অবস্থায় চলতে থাকবে। যে দলগুলো মোমেন্টাম ধরে রেখে খেলতে পারবে তারাই কিন্তু এগিয়ে যাবে। এখানে কিছু কথাবার্তা হয়ে গেছে অলরেডি, আমি দেখছিলাম যে ডিফেন্স অফেন্স অনেক কিছু হয়েছে, কিন্তু সবচেয়ে বড় হয়েছে ফিট খেলোয়াড়রা। ফুটবল দলীয় খেলা, সমন্বয়ের মাধ্যমে খেলতে হবে। বলেন আর কেউ একা খেলবে না এখানে, এবং পুরোপুরি খেলা। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মানে চিন্তা আছে এবং আমি যেটা চাইবো, সেটা হয়েছে কি বাংলাদেশের আমাদের দেশি খেলোয়াড়রা যেন একটা ভালো ভূমিকা রাখতে পারে, এবং আমি আশাবাদী যে ওরা করবে, কারণ এখানে একটা ভালো খেলোয়াড়দের সঙ্গে হচ্ছে। আর এবারে আরেকটা উল্লেখযোগ্য দিক হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম মাল্টি প্লেয়াররা এসেছেন, বিভিন্ন অন্য দেশ থেকে এসেছেন। আগে আমরা যেগুলো প্রফেশনাল লিগে দেখেছিলাম যে শুধু 2-3টা দেশ থেকে প্লেয়ার ছিল, এবার অনেক দেশ থেকে এসেছে। এটা একটা অপরচুনিটি, একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলার। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো, বললেন যে আসলে দেশীয় প্লেয়ারদের আরো ভালো করতে হবে। যে কোনো টুর্নামেন্ট যখন একটা দেশে গড়ায়, তখন কিন্তু তাদের মেইন লক্ষ্যটা থাকে কিন্তু যে সেই টুর্নামেন্টটা দেশের ওই পার্টিকুলার গেমের ক্ষেত্রে কতটা কন্ট্রিবিউশন করছে, কতটা পজিটিভ কন্ট্রিবিউশন করছে। দেশীয় খেলোয়াড়রা তো এখন আছে এখন বিদেশি প্লেয়ারের মান যত ভালো মানের প্লেয়ার আসবে, দেশীয় প্লেয়াররা কিন্তু ওদের সাথে কম্পিটিশন করতেই হবে, খেলতে হবে। এখন ওদের সাথে শিখতে হবে, ওদের কাছ থেকে শিখে নিজের পারফরমেন্সটা শো করা উচিত। শো করলেই কিন্তু আমাদের খেলার মান বাড়বে। এই কারণেই কিন্তু দেশের প্লেয়ারদের কিন্তু হতাশার কিছু নেই। যত প্লেয়ার ভালো প্লেয়ার আসবে তত লাভ আমাদের জন্য ভালো। হ্যাঁ, আসলে অনেক সময় এক্সকিউজ বলবো না আমি, আসলে এটাকে আমি আসলে কি বলবো, যে অনেক সময় বলা হয় যে আসলে দেশীয় প্লেয়াররা বিদেশি প্লেয়ারদের জন্য সাইড বেঞ্চে বসে থাকে, যার জন্য তাদের পারফরম্যান্স আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য আমি এক পক্ষে নাই, আমি এটা অবশ্যই করি। আমরা যখন খেলতাম আমাদের সবাই কিন্তু বিদেশি প্লেয়ার, অনেক উন্নত মানের প্লেয়ার ছিল। নালজেকার, তেহেরি, এমেকা, চিমা, অনেক ভালো ভালো মানের প্লেয়ার ছিল। কিন্তু আমরাও পাশাপাশি কিন্তু ওদের সাথে খেলা কম্পিট করেছি। ওরা তো 3 জন খেলতো, আর বাকি 7 জন 8 জন 10 জন তো দেশি প্লেয়ারই খেলতো।
কিন্তু আমরা মনে করি না যে আমরা বসে থেকে আমরা চান্স পাবো না খেলতে। আমরা কিন্তু চেষ্টা করেছি নিজে আবার পারফরমেন্স শো করে, নিজের প্র্যাকটিস করে, সততার সহিত ডেডিকেশনের সাথে প্র্যাকটিস করে ওদের সাথে কম্পিট করে কিন্তু আমরা খেলার চেষ্টা করেছি। এটা কিন্তু প্লেয়ারদের ভিতরে থাকতেই হবে। এখানে কিন্তু বিদেশি প্লেয়াররা আসলে যে আমরা খেলতে পারবো না, এটা কিন্তু ঠিক না। এক বিদেশ প্লেয়ার যে আমার সাথে ভালো খেলবে এটাও কিন্তু হতে পারে না। ওরাও কিন্তু একই রক্ত মাংসের গড়া মানুষ, আমরাও একই, আমরা কেন ভালো করব না, এইরকম অ্যাটিটিউড কিন্তু আমাদের থাকা উচিত প্লেয়ারদের ভিতরে। আমি সবসময় বলি যে প্লেয়াররা হতাশ হওয়ার কিছু নাই, এখানে তুমি ফাইট করো, চেষ্টা করো, দেখবা তুমি আবার তোমার পজিশনে আসবা। স্ট্রাইকাররা মনে করে যে আমি বিদেশ থেকে একটা স্ট্রাইকার এনেছে, আমি হয়তো আমার সারা বছর বসে থাকতে হবে না, ও ভালো খেলবে না, তুমি পারফরমেন্স শো করো, ভালো চেষ্টা করো, ইন হয়ে তুমি পারফর্ম করো, অবশ্যই কোচ তোমাকে বসে রাখবে না। এক্ষেত্রে ভাইয়া মনে কিছু বলতে যাচ্ছিলেন? যেটা হয়েছে কি ডাগ আউটে দেখেন এটা একটা সুবিধা, যেটা বলছেন যে বিদেশি প্লেয়ারদের সঙ্গে একসঙ্গে থাকা, তাদের অনেক কিছু ভালো পজিটিভ সাইড কিন্তু অনেক কিছু আছে, খুব ভালো। অনেক কিছু বলছে কলিঙ্গাস কিন্তু খেলাচ্ছে, বসুন্ধরা কিংসের কথাও যদি বলেন দেখবেন যে প্লে মেকার হিসেবে খেলিয়ে যাচ্ছে, সবাইকেই কিন্তু এই অবস্থা আছে। এখানে কম্পিট করলে হবে কি আমাদের ফুটবলের মানটা অনেক উপরে যাবে। ফুটবলের এখন যে জিনিসটা হয়েছে কি জানেন, ফুটবল তো মাঠে আছে, ফুটবল কিন্তু আমরা যত কিছুই বলি, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এখনো জনপ্রিয় খেলা। আপনার মাঠে খেলা হবে, এবার তো 8টা ভেন্যু থেকে 6টায় আসছে, এটা 8টা ভেন্যু হলে আমরা খুশি হইতাম, দুজনেই খুশি হতাম। ভেন্যু অবশ্যই বাড়ানো উচিত ছিল, ভেন্যু না বাড়লে তো প্লেয়ার আসবে না, নতুন প্লেয়াররা কোথেকে আসবে? আমরা কেন এই প্রফেশনাল লিগটা কেন করেছি, সেটা হচ্ছে যে হুম্যান হয়ে ঢাকার মাঠে খেলা হবে এবং বাইরে খেলা হবে, ডিস্ট্রিক্টে খেলা হবে, ডিস্ট্রিক্টের থেকে প্লেয়াররা, নতুন জেনারেশনের প্লেয়াররা খেলা দেখবে, তারা উৎসাহিত হবে, বাচ্চারা খেলার জন্য চেষ্টা করবে, ওইখান থেকে প্লেয়ার আসবে। আর বিগত দিনে যত প্লেয়ারে ভালো প্লেয়ার আসছে বাংলাদেশ, সব কিন্তু ডিস্ট্রিক্ট থেকে এসেছে। সো ডিস্ট্রিক্টের খেলার যত বাড়বে ততই কিন্তু খেলার প্লেয়াররা আসবে, নতুন নতুন প্লেয়ার আসবে, উৎসাহিত হবে প্লেয়াররা, খেলা আসবে, দর্শক আসবে মাঠে, দর্শকে উৎসাহিত হবে, খেলা দেখবে। তো আমরা এখন এই যে একটা ভেন্যু কমে আসছে, দিনে দিনে কমে আসছে, ভেন্যুগুলো কিন্তু আসলে বাড়ানো উচিত। আর মাঠগুলো একবার বলে নেই, গত বছরের থেকে কিন্তু একটা ভেন্যুতে ছিল, এবার 6টা ভেন্যুতে খেলা হচ্ছে। আপনি ডিস্ট্রিক্ট তো কতগুলো, আপনি 63 ডিস্ট্রিক্ট, সব জায়গায় যদি আপনি খেলা ছড়াইতে হয় তাহলে আপনাকে পরিকল্পনা করতে হবে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে খেলা হোক, খেলা আপনার বাড়াইতে হবে, নাহলে নতুন প্লেয়াররা আসবে না। যেমন আমার আগের প্লেয়ার দেখেন, আসলাম ভাই থেকে শুরু করে সাব্বির, বাদলরা, যারা যারা ন্যাশনাল প্লেয়ার আমরা যারা আসছি সব কিন্তু ডিস্ট্রিক্ট থেকে এসেছে। সো ডিস্ট্রিক্টের খেলা একদম গুরুত্ব দিয়ে ডিস্ট্রিক্টের খেলাগুলো চালানো উচিত, এবং ডিস্ট্রিক্টের টিম যাওয়া উচিত, ন্যাশনাল টিম যাবে খেলতে, প্রফেশনাল লিগের যে ভালো ভালো টিমগুলো যাবে খেলবে, নতুন প্লেয়ার আসবে, এটা কিন্তু নিয়ম। আর মাঠগুলোর আমি এইভাবে একটু বলি যে প্রত্যেকটা মাঠের ব্যাপারে কিন্তু সোচ্চার হওয়া উচিত ফেডারেশনের। প্রত্যেকটা মাঠে দেখা গেল ভেন্যুতেই মাঝখানে ক্রিকেট পিচ, ক্রিকেট খেলা হচ্ছে, আবার পাশাপাশি ফুটবল খেলা হচ্ছে, ইভেন হচ্ছে মাঠ কিন্তু ইভেনও না, আনইভেন মাঠ। ওইখানে আপনি ওই যে পিচগুলো কিন্তু কোনো হার্ড, মাঝখানে কিন্তু অনেক শক্ত। আমরা ফুটবল, আপনি ফুটবল খেলছেন, আমরা ফুটবল খেলেছি, ওইখানে কিন্তু প্লেয়াররা দাঁড়িয়ে বল রিসিভ করতে পারবে না, বুট স্লিপ করে পড়ে যায়। এদিকে কিন্তু অবশ্যই ফেডারেশনের খেয়াল করা উচিত যে মাঠগুলোর একদম উন্নত মানের ফিল্ড করা উচিত, এবং ওইখানে যে প্লেয়াররা পারফর্ম করতে পারে, খেলা শিখতে পারে, নাহলে কিন্তু লাভ নেই। এই ক্ষেত্রে ভাইয়া কি বলবেন, আসলে বিদেশি মানে বিশ্বকাপ মানের যারা বিশ্বকাপ খেলে এসেছে, বিশ্বকাপ মাঠে এসেছে, সেই মানের প্লেয়ার এখন আমাদের দেশে এসে খেলছে, কিন্তু আমাদের মাঠের বা আমাদের অর্গানাইজেশনে কিছুটা আসলে ল্যাকিংস এখনো আছে। কিন্তু এটা আসলে দেখেন, এইবার তো বিদেশি প্লেয়ার ওয়ার্ল্ড কাপের প্লেয়ার ছিল, ওনারা যখন খেলেছেন তখনও কিন্তু বিদেশি প্লেয়াররা খেলেছেন, বা ওয়ার্ল্ড কাপের প্লেয়ারও খেলেছেন। উনি যখন ফুটবল খেলছেন ওনার মনেও আছে, ওনার ক্লাবের থেকে খেলেছে। তো এই আমি কিন্তু প্রথম থেকে বলছি যে ব্যাপারটাকে ইতিবাচক দেখেন। ফুটবল এখন মাঠে নামছে, আমার কথা হয়েছে ফুটবল কিন্তু এখন মাঠে আছে। এখন রেল গাড়িটা রেল লাইনের উপর তুলে দেওয়া হয়েছে, এটাও কিন্তু সত্যি। কেন বলছি জানেন, আমাদের 63 না 64 ডিস্ট্রিক্ট আছে, এবারে কিন্তু ফুটবল লিগ হয়েছে 51টা ডিস্ট্রিক্টে, খুব পজিটিভ সাইন এটা। আমাদের দেশে এই যে ফুটবল, কিছুক্ষণ আগে বলতেছিলাম, সব প্লেয়াররা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আসে, এবং ওইখানে যদি ফুটবল হয়ে যায়, ফুটবল গড়ায়, তাহলে কিন্তু ফুটবল অটোমেটিক বেড়ে আসবে, এবং ফুটবলকে ধীরে বাড়তেই হবে, কারণ এই দেশের মানুষের সঙ্গে না এটা রক্তের মধ্যে মিশে আছে ফুটবল। এবং আমাদের বিরাট একটা ট্র্যাডিশন আছে। আমরা যখন ফুটবল খেলেছি তখন কিন্তু আপনি মনে করবেন যে এমনিই বলে ফেলছি তা না, একদম ইতিহাস দেখে বলছি, পর্যালোচনা করে বলছি, ব্রাজিলেও কিন্তু তখন ফুটবল স্টার্ট হয়নি, আমরা কিন্তু এর আগেও করেছি। আমাদের পূর্বপুরুষরা যখন ফুটবল খেলেছেন তখন কিন্তু সাংঘাতিক অবস্থা, এবং এই বাঙালি ফুটবলার, এটা কিন্তু একটা বিরাট ট্র্যাডিশন। আমাদের কোনো কারণে আমাদের সেই নদীতে হয়তো শুকনো অবস্থায় পড়েছে, ভাটা পড়েছিল, কিন্তু সেই নদীটা আবার চলমান হওয়া শুরু হবে, এটা সন্দেহ নাই। এখন যেটা হয়েছে যে আমাদের দেশের ফুটবলের কি অবস্থা দাঁড়িয়েছে সেটা চিন্তা করা। অনেকে বলছে না ফুটবল হচ্ছে না, ফুটবল হচ্ছে, কিন্তু
যেভাবে হওয়া উচিত ছিল। ফুটবল হয়েছে কারণ ফুটবল মাঠে আছে। গত বছর আপনি চিন্তা করেন, গত বছর খেলা হয়েছে 51টা ডিস্ট্রিক্টে ফুটবল লিগ হয়েছে, যেটা ভাবা যায় না। ভাই আপনারা একটু জয়েন করেন ভাই পার্টিসিপেটের সাথে। সেটা হচ্ছে গতবার কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অনেক হয়েছে বাংলাদেশের মাঠে। আপনার স্বাধীনতা কাপ হয়েছে, ফেডারেশন কাপ হয়েছে, এবং এই ফাইনাল কালকে যে খেলা শুরু হচ্ছে বিপিএল, এই খেলায় কিন্তু টিমগুলো কিন্তু অনেক সময় পেয়েছে প্র্যাকটিস করার জন্য, অবশ্যই অর্গানাইজ করার জন্য। এই যে টুর্নামেন্টগুলো আগে হয়েছে, এই কারণে কিন্তু টিমের পারফরমেন্স বুঝতে পারবেন আপনি, কোন প্লেয়ার ভালো করতেছে, কোন খারাপ করতেছে। টিম সিলেকশনের ব্যাপারে কোচরা অনেক সময় পেয়েছে। এইবারের এই যে বছরের প্রথম থেকে যে শুরু হলো, এটা কিন্তু একটা বিরাট গুড সাইন আমাদের ফুটবলের জন্য। এটা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, এবং সাইড বাই সাইড আপনার শুধু বিপিএল না, আপনি ফার্স্ট ডিভিশন লিগ, সেকেন্ড ডিভিশন লিগ, থার্ড ডিভিশন লিগ, ফোর্থ ডিভিশন, এগুলো যদি চলতে থাকে না, অটোমেটিক্যালি কিন্তু প্লেয়াররা এজ গ্রুপের থেকে শুরু করে আস্তে 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 উপর লেভেলে আপনি ন্যাশনাল লেভেলে অনেক প্লেয়ার পাবেন কিন্তু এন্ড অফ দ্য ইয়ার। এটা কিন্তু খুব গুড সাইন। আমি এই জন্য ধন্যবাদ জানাই ফুটবল ফেডারেশনকে এবং ইয়াকেও, লিগ কমিটির চেয়ারম্যান আমাদের মাননীয় সংসদ সদস্য সালাম মুর্শিদি, এখন আমাদের সংসদ সদস্য, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে প্রপার টাইমে একদম বছরের প্রথমেই খেলাটা শুরু করে দিয়েছেন। এটা আমি বৃষ্টিতে এবং ভালো শুকনো থাকবে। এই ক্ষেত্রে কি ভাই এই বছরে কি আরেকটা বিপিএল হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন? না, আর সম্ভাবনা নাই, কারণ আপনি হয়তো দেখেছেন যে এবার কি হচ্ছে। এবার কিন্তু অলরেডি ফুটবল ফেডারেশন কতগুলো মানে তাদের কর্মসূচি ঘোষণা করে দিয়ে দিয়েছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও কিন্তু 3টা রয়ে গেছে, 3টা ইন্টারন্যাশনাল। বঙ্গমাতা ফুটবল যেটা আমাদের মেয়েদের জন্য হবে, আন্ডার-19 হয়ে যাচ্ছে, এপ্রিল মাসেই করে ফেলা হবে, অলরেডি কিন্তু চুক্তি হয়ে গেছে। ভেরি গুড সাইন। আমাদের এই মেয়েরা, আমাদের ফুটবলার, নারী ফুটবলাররা খেলার সুযোগ পাবেন। এটা এর চেয়ে বড় কিছু হতে পারে না। শেখ কামাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে, বঙ্গবন্ধু গোল্ড কাপ আছে, এগুলো কিন্তু ভালো জিনিস। কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের দেশের প্লেয়াররা কিন্তু এবার আন্ডার-23-তে ওয়ার্ল্ড কাপের ইয়েও খেলবে। এই যে যেটা বলছেন, এই যে খেলার মধ্যে কিন্তু ফুটবল কিন্তু ঢুকে গেছে। এখন যেটা হয়েছে কি, আমার যেটা মনে হয় ফুটবল ফেডারেশন একজন ব্যক্তি সালাউদ্দিন বা ব্যক্তি সালাম মুর্শেদি করতে পারবেন না, সম্মিলিত প্রয়াস দরকার আছে। আমাদেরকে সবাইকে ভাবতে হবে যে আমরা আমাদের ফুটবলকে নিয়ে দাঁড়া করাবো। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, ক্লাবের ব্যাপারে আছে, ক্লাবের ইন্টারেস্ট আছে, বিভিন্ন রকম আছে, কিন্তু ফুটবলের স্বার্থে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমি নিশ্চিত ফুটবল কিন্তু আবার ফুটবল আবার এগোবে। এবং ফুটবল কিন্তু এগিয়েছে। কেন বলছি, একটু আগে উনি গত বছরের কথা তুলেছিলেন। আপনি চিন্তা করেন, আমরা কখনো এশিয়ার কাপে সেকেন্ড রাউন্ডে খেলিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা খেলেছি। আমাদের ইয়াং, আপনি একটা কথা বলছিলেন যে ইয়াং প্লেয়াররা আসছে, এখন কিন্তু তারুণ্যের জয়। আপনি তারুণ্যকে ডাকতে হবে, পরিবর্তন চাইলে কিন্তু তারুণ্য। আপনি দেখেন আমাদের আন্ডার-19 টিম দেখেন, আমাদের নারী ফুটবল দেখেন, বয়স ভিত্তিক ফুটবলগুলো আমরা অসম্ভব ভালো খেলছি। কিন্তু তারপরে স্টেজকে উনি যেটা বলতেছিলেন যে লালন পালন করতে পারলে আমরা কিন্তু ভালো করতে পারবো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আসলে হতাশার কারণটা এসেছে এই পর্যন্ত। আমরা যদি একটু র্যাঙ্কিং এর দিকে তাকাই, আসলে হতাশাটা কিন্তু ওখান থেকেই চলে আসছে। অনেক দিনই আলোচনা আমরা করতেই আছি, একই আলোচনা করে লাভ নেই। আমরা অনেক পিছিয়ে গেছি আসলে। হ্যাঁ, ওইটাই আমাদের কিন্তু হতাশার জায়গাটা কিন্তু ওখান থেকে উঠে এসেছে। সো ওখান থেকে আবার যদি আমরা বের হতে চাই, আস্তে আস্তে যে পদক্ষেপগুলো নিয়েছে, হবে আপনার র্যাঙ্কিং অবশ্যই কমে আসবে। এবং এইবার খেলা যত হবে র্যাঙ্কিং কমে আসবে। বাইরে প্রচুর ফ্রেন্ডলি ম্যাচ খেলারও কিন্তু উদ্যোগ না হয়েছে। এগুলো কিন্তু আসলেই মানে পজিটিভ সাইন আমাদের ফুটবলের জন্য। এবং যত ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেক্ষেত্রে যত বিদেশ ভ্রমণে যাবে, অন্য টিমের সাথে খেলবে, তত কিন্তু এক্সপেরিয়েন্স তাদের গ্রো করবে। সো এই ক্ষেত্রে কিন্তু আসলে তো ডিটারমিনেশন। এখন যেন ফুটবল ফেডারেশন যেটাই করেছে, আপনি সামান্য অপ্রাসঙ্গিক না, এটা তবু বলছি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ফুটবলের জায়গায় ক্রিকেট নিয়ে আসা কোনো কারণ নেই, কিন্তু তারপরেও আনছি। আপনি জাস্ট ভারতের টেস্টের কথা চিন্তা করেন, 71 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে তারা সিরিজ জিতেছে। কালকে যদি জিতে যায় তাহলে ওয়ানডেও জিতবে। কেন জিতবে জানেন? এই যে প্লেয়ারদের ডিটারমিনেশন, ঐক্যবদ্ধভাবে খেলছে, চমৎকার খেলছে এবং বিদেশের মাটিতে জিতছে, যেটা আমাদের জন্য এখন ইন্সপায়ার হওয়া উচিত, আমাদের ক্রিকেটের জন্য। যেটা আমি জানি না আপনাদের বোদ্ধারা যারা আসেন এই কথা বলেন কিনা, কিন্তু ক্রিকেটের জন্য যে বিদেশের মাটিতে জেতা যায় এবং বিদেশের মাটিতে জিততে হলে কি করতে হবে, সেই জিনিসটাও কিন্তু বিরাট কোহলির দল দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা বিগ ইন্সপিরেশন। আমাদেরও ফুটবলে কিন্তু আমরা এই যে এশিয়াতে এগিয়েছি, আমাদের নারী ফুটবলরা এগিয়েছে, আমাদের ছেলেরা এজ লেভেলে এগিয়েছে। এর পরের স্টেপগুলো, এটা কেন কত ভালো স্টেপ নিয়েছে জানেন? এই যে নারী
নারীদের যেটা এপ্রিল মাসে হবে, আমার মনে হয় চুক্তি হয়ে গেছে, 6টা দেশকে নিয়ে আসা হচ্ছে। ফুটবল ফেডারেশন অলরেডি ডিসাইডেড যে হোল্ড দিস টুর্নামেন্ট। ইটস ভেরি গুড। কেন হবে জানেন? এতে এক্সপোজার বাড়বে, খেলার সুযোগ বাড়বে, এবং আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। আবার আলোচনায় ফিরবে, একটা ছোট ব্রেক নিয়ে আসি। দর্শক, এ পর্যন্ত নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। ডোন্ট গো এনিওয়্যার, উইল বি রাইট ব্যাক। দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার ফিরে আসলাম উই লাভ স্পোর্টস নিয়ে। আজকে আমরা কথা বলছি পেশাদার লিগ নিয়ে। আমি পিঙ্কি সানোয়ার আপনাদের সঙ্গে আছি, এবং আমার সাথে কিন্তু দুজন বিশেষ অতিথি আছে। আমাদের সাথে আছে সাইদ হাসান কানন, জাতীয় দলের সাবেক ফুটবলার, এবং আমার সাথে আছেন ইকরামুজ্জামান, ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট। ভাই, যেটা বলছিলাম, আসলে বিপিএল নিয়ে কথা হচ্ছিল। বিপিএলে কিন্তু বিভিন্ন সময় কিন্তু রেফারিং নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। এবার কিন্তু ভালো রেফারিং এর একটা প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কি বলবেন? প্রতি বছরই কিন্তু ফুটবল ফেডারেশনে কিন্তু একটা ডিসিপ্লিন কমিটি থাকে। ডিসিপ্লিন কমিটি যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু রেফারি এই সুযোগটা নিতে পারে না, এবং অফিসিয়ালরাও, ক্লাব অফিসিয়ালরাও কিন্তু এই সুযোগটা নিতে পারে না। এদিকে ফেডারেশনের অবশ্যই তীক্ষ্ণ নজর রাখা উচিত, এবং আসলেও কিন্তু খেলার মান ভালো রাখার জন্য কিন্তু রেফারির ভূমিকা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো খেলা উপহার দিতে হলে কিন্তু রেফারি যদি ভালো না হয়, ভালো খেলা কিন্তু আসবে না। আর ভালো প্লেয়ারদের সেভ করার দায়িত্ব কিন্তু রেফারিদের। একটা ভালো প্লেয়ার, যে হিসাবে ওয়ার্ল্ড কাপের প্লেয়ার খেলছে বসুন্ধরা কিংসে, এখন ও ভালো প্লেয়ার। এখন একটা প্লেয়ার যদি কোচ যদি বলে যে এই প্লেয়ারটা আজকে খেলতে দিবা না, এখন ওই প্লেয়ারটা বল ধরার সাথে সাথে যদি পিছন থেকে যদি অন্যায়ভাবে মারে, ডিস্টার্ব করে, এই সময় কিন্তু রেফারির কিন্তু ভূমিকা অনেক বেশি। রেফারি ওর খেলাটা খেলতে দিতে হবে, ওই প্লেয়ারটাকে সেভ করতে হবে। তাহলে প্লেয়ারটা সারা বছর সে পারফর্ম করলে আমরা কিন্তু অনেক কিছু পাবো, প্লেয়ারদের খেলা দেখতে পারবো, বিদেশি প্লেয়ারদের দেখতে পারবো, আমাদের দর্শকরা উৎসাহিত হবে। একটা ট্যালেন্ট প্লেয়ার, একটা ভালো প্লেয়ার যদি মাঠে থাকে, অবশ্যই দর্শক কিন্তু খেলা দেখতে আসবে। ওদের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে দর্শক আসা মাঠে। এই জন্য কিন্তু প্লেয়ারদের ভালো খেলতে, ভালো ভালো মানের প্লেয়ার যারা আছে, ন্যাশনাল টিমের 20টা প্লেয়ার কি যখন মাঠে নামবে, যেই দলে খেলুক, সে শেখ রাসেলে খেলুক বা আবানিতে খেলুক, মোহামেডানে খেলুক, নো প্রবলেম, বাট রেফারির ভূমিকা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওই প্লেয়ারটাকে সেভ করার দায়িত্ব কিন্তু রেফারির। আর এদিকে যদি আরেকটা জিনিস হচ্ছে যে খেলা, সিচা খেলা বা যে আন্ডারস্ট্যান্ডিং খেলা, যেটা প্যাক্ট হয়ে যায় খেলার আগেই, প্লেয়াররা যদি জানে যে মাঠে আজকে খেলা হবে মিউচুয়াল গেমস, মিউচুয়াল গেমে যদি প্লেয়াররা জেনে যায় তাহলে কিন্তু মাঠের খেলা হবে না। আর এই মিউচুয়াল গেমটাই ধরার জন্য কিন্তু ফেডারেশনে একটা স্পেশাল একটা সার্চ কমিটি বসানো উচিত, যেটা প্রতি ম্যাচেই দেখবে যে খেলাটা কি হচ্ছে, এটা কি আন্ডারস্ট্যান্ডিং খেলা হচ্ছে নাকি কম্পিটিশন খেলা হচ্ছে। আর ওই যদি মিউচুয়াল খেলা হয় তাহলে রেফারি তো কোনো ভূমিকাই থাকার দরকার নেই। আর একটা সময় লাস্ট এন্ড অফ দ্য টাইমে কিন্তু যখন চ্যাম্পিয়ন ফাইটের কাছাকাছি চলে আসে টিমগুলা, 4টা-5টা টিম কাছাকাছি চলে আসে, তখন কিন্তু কম্পিটিশন বেড়ে যায়। আর তখনই কিন্তু শুরু হয় এই মিউচুয়াল খেলাটা, প্রবণতা শুরু হয়ে যায় যে ওই টিম থেকে এই টেবিল খেলা শুরু হয়ে যায়। ওই সময় কিন্তু রেফারিদের অনেক স্ট্রং ভূমিকা রাখতে হবে, যে যদি মিউচুয়াল খেলা হয় তাহলে ওইখানেই ধরতে হবে। এই থার্ড ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন, সব জায়গায় কিন্তু এই মিউচুয়াল খেলাটা যদি সিরিয়াসলি যদি না দেখে, ফাইন্ড আউট না করতে পারে, তাহলে কিন্তু ফুটবলের মান ডেভেলপ করবে না। এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং সিলেকশন ফেডারেশন থেকে কিন্তু একজন ডিসিপ্লিন কমিটি, স্ট্রং ডিসিপ্লিন কমিটি থাকা দরকার, যারা প্রতিদিন মাঠে যাবে খেলা দেখতে। ডিসিপ্লিন কমিটি আছে কিন্তু তারা মাঠে যায় না খেলা দেখতে ফেডারেশনের। তারা একটা অকারেন্স ঘটলে পরে যখন পেপার পত্রিকায় প্রচার হয়, তখন কিন্তু তারা ওইটা তখন দৃষ্টি দেয়। তা ঠিক না, কিন্তু এই কমিটিটাই সবসময় মাঠে প্রতিদিন প্রত্যেকটা ম্যাচ দেখতে হবে, কমে আসে। এবং রেফারি সম্বন্ধেও আপনার রেফারি তো বায়াস হইতেই পারে। একটা রেফারি একটা প্লেয়ার মাঠে খেলতেছে, সে যে আমার আত্মীয় হইতে পারে, আমার ফ্রেন্ড হইতে পারে, ওই প্লেয়ারে যদি আমি সুযোগ দেই, একটা আনিবেন, একটা বাজে একটা ট্যাকেল করলো, ওরা আমি ইয়েলো কার্ড দিলাম না বা লাল কার্ড দিলাম না, এইটাও কিন্তু দেখা উচিত এই সিলেকশন কমিটির এবং ডিসিপ্লিন কমিটির দেখা উচিত। এই জন্যই সব জায়গায় কিন্তু তারা মাঠে যাওয়া উচিত। হিউম্যানিটিতে খেলা হলে প্রত্যেকটা জায়গায় ওদের বসে থাকা উচিত এবং যাওয়া উচিত, এই কমিটির লোকজন থাকা উচিত। তারা তাহলে নোট করতে পারবে, সারা বছর লিখতে হবে, অটোমেটিক কমে আসবে, তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া উচিত।
এক্ষেত্রে ভাইয়া কি বলবেন? যেটা হয়েছে কি অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার ফুটবল ফেডারেশন এই ব্যাপারটা নিয়ে প্রথমেই কথা বলে ফেলেছে যে আমরা রেফারিং ব্যাপারটা দেখবো এবং অনৈতিক কার্যকলাপ যেটা আপনারা ওই ফিক্সিং বলেন যাই বলেন শেষের দিকে যে টেবিলের যেটা খেলা হয় খুব স্বাভাবিক শেষের দিকে নেমে যাচ্ছে তখন ছেড়ে দাও তোমার পয়েন্ট আছে তুমি তো চ্যাম্পিয়ন হতে পারো না এইসব ধরনের অনৈতিক যেসব কার্যকলাপ এগুলোর থেকে আসলে আমাদেরকে সরতেই হবে কারণ ক্রীড়াঙ্গনকে যদি আপনি ভালোভাবে করতে চান আর ফুটবলের পৃষ্ঠপোষকতা যদি করতে চান সেখানে করবে কারণ কথা হয়েছে যে প্লেয়াররা তো আর এটা করতে পারে না এটা হচ্ছে অর্গানাইজাররা অর্গানাইজারদের মধ্যে এই বোধটা জন্মাতে হবে যে ফুটবল কিন্তু একটা খেলা এবং সুন্দর খেলা এবং আমরা কিন্তু আমাদের দেশের জন্য ফুটবল খেলছি সবাই কারণ এইখানে কিন্তু ক্লাব অফিসিয়ালসরাও কিন্তু সবাই কিন্তু দেশের জন্য চলতেছে এই যে ফুটবলটা এই যে আমাদের প্রফেশনাল লিগ যেটা হবে এই লিগ থেকে তো ফুটবল এগোচ্ছে ফুটবল তো এটা উপকৃত হবে এখানে কিন্তু যে খালি প্লেয়াররা টাকা পাচ্ছে আমি যে খেলা দেখে আনন্দ পাচ্ছি তা না ফুটবলের জন্যই কিন্তু এগুলো সবকিছুর পিছনে কিন্তু ফুটবল উন্নয়ন যার জন্যই কিন্তু এই যে ভেন্যু বাড়ানো ভেন্যুর মাঠের কথা প্রথমেই বলে ফেলানো হয়েছে ভালো মাঠ দরকার কারণ এগুলো হয়েছে কি অন্যতম শর্ত ভালো রেফারিং ভালো মাঠ কারণ ভালো মাঠ হলে ভালো খেলা হবে নাহলে এখানে হবে না এখন কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ডে চলে গেছি এত কয়েক বছর ধরে আমরা খেলছি এখন যদি আমাদের প্রিমিয়ার লিগের এই অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু না যার জন্য কিন্তু এখন প্রথমে একটা জিনিস নিয়েছে আবহাওয়াটা বিবেচনা করেছে এটা সাংঘাতিক ভালো এবং 4 দিন খেলা হবে এখন সপ্তাহে কিন্তু 4 দিন চারটা ম্যাচ হবে প্রথম বলছিল 3টা হবে কিন্তু এখন ওই যে আমাদের আবার একটু সমস্যা হয়ে যায় আমরা প্রফেশনাল লিগ খেলি কিন্তু আমাদের প্রফেশনাল সেটআপটা নাই দুইটা একটা ক্লাব ছাড়া আমি আর কোনো ক্লাবের নাম বলতে চাচ্ছি না এইখানে না কোনো সেটআপ নাই এবং এইসব সেটআপ না থাকলে খুব সমস্যা হয় দ্বিতীয় কথা হয়েছে যেখানে যে বিভিন্ন ভেন্যুতে খেলা যে হবে সেখানেও না কিছু সমস্যা আছে বাট ফুটবল ফেডারেশন কিন্তু এই ব্যাপার নিয়েছে কারণ ইউ হ্যাভ টু প্লে হোম এন্ড অ্যাওয়ে না হলে না ফুটবলটা জমবে না কারণ এখানে যদি এক মাঠে খেলা হয় তাহলে কিন্তু খেলা হয় না কারণ আপনি নীলফামারীতে খেলা হচ্ছে আবার ঢাকাতে খেলা হচ্ছে চমৎকার গোপালগঞ্জে খেলা হচ্ছে এখানে হচ্ছে ময়মনসিংহে খেলা হচ্ছে এখানে হচ্ছে সিলেটে হচ্ছে এখানে হচ্ছে এগুলো এই ধরনের কিন্তু এগিয়ে যেতে হবে নোয়াখালীতে খেলা হচ্ছে এখানে খেলা হচ্ছে এইভাবেই কিন্তু ফুটবল এগোয় এবং এই প্রফেশনাল লিগ কেন এত জনপ্রিয় হয় আমার ভেন্যুতে যখন খেলা হবে আমি যেখানকার আমি তো ওখানে সাপোর্ট করব এইটাই কিন্তু নিয়ম এখানে কিন্তু মানে সব জায়গা হয় এখন যেসব ভেন্যুতে যদি খেলা হয় ওই ভেন্যুগুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারে ভালো করতে হয় আমার মনে হয় এবার পারবে কারণ কিছুটা দিন তো এখন তো মাঘ মাস চলছে মাঘ ফাল্গুন 3 মাস 2.5 মাস পর্যন্ত খুব ভালো অবস্থায় যাবে খুব বাজে ধরনের বৃষ্টি না হলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে এবং ভালো মাঠটা কিন্তু ভালো খেলার শর্ত এবং ফুটবলের জন্য আপনার খুব ভালো মাঠ প্রয়োজন এবং এই ক্ষেত্রে যেটা হবে প্রথমেই আমরা বলছি যে এবারের ফুটবলটা কিন্তু একটু অন্যরকম আমরা প্রথমেই বলে নিয়েছি যে সব কোচরা সুযোগ পেয়েছেন অনেক দিন ধরে খেলা এখন সেট করা সেট তো করে ফেলছে কিন্তু মাঠে না গেলে বোঝা যায় না যে শুধু ওয়ার্ল্ড কাপের 4 জন নেমে গেলে ওই দল জিতে যাবে না 3 জন নাই আর ওই কেউ নাই সেটা না কারণ আপনি দেখেছেন যে লোকাল প্লেয়াররা খেলে কিন্তু এর আগেও ফেডারেশন কাপও জিতে গেছে সবই আছে মানে আগের বছর এই বছর না আগের বছরের কথা বলছি আমি সেটা তারা জিতেছে এবং এইবারও কিন্তু প্রথম যদি দেখেন ভালো রোল প্লে করেছে বিদেশিরা কিন্তু সাইমালটেনিয়াসলি আমাদের প্লেয়াররাও কিন্তু খেলেছে এবং এই জিনিসটা কিন্তু এগিয়ে আসতে হবে পাশাপাশি অন্য একটা খেলা কেউ কোনো খেলাকে নষ্ট করতে পারে না পাশাপাশি আপনি ক্রিকেট দেখেন সেখানে বিপিএল হচ্ছে সেখানে বিদেশি প্লেয়াররা খেলছে না ওয়ার্ল্ড লেভেলের সমস্ত প্লেয়াররা খেলছে কই প্লেয়াররা এইটা হচ্ছে মানসিকতা এই মানসিকতাটাকে আপনাকে আনতে হবে এবং আমরা যতদিন যাব আমরা আরো ভালো করব কারণ হচ্ছে কি একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু এখন কিন্তু একটা পরিকল্পনার মধ্যে দিয়ে ফুটবল এগোনোর চেষ্টা হচ্ছে ডেফিনেটলি একটা যদি লং টার্ম একটা পরিকল্পনা থাকে তখন কিন্তু সেই জায়গাতে সাকসেস আসতে কিন্তু আসলে বাধ্য সেটা যদি ঠিকমতো এক্সিকিউট করা হয় আমরা আবার আলোচনায় ফিরবো একটা ছোট ব্রেক নিয়ে আসি দর্শক ইটস আ ব্রেক টাইম अगेन একটা ছোট ব্রেকে যাচ্ছি ফিরবো কিছুক্ষণের মধ্যে ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু উই লাভ স্পোর্টস আমি পিঙ্কি সানু আপনাদের সঙ্গে আছি এবং আজকে আমরা কথা বলছি পেশাদার লিগ নিয়ে কাল কিন্তু শুরু হতে যাচ্ছে বিপিএল ফুটবল ঘরোয়া লিগের সবচেয়ে
বড় আসর আসলে। এবং আমার সাথে এই আলোচনায় অংশগ্রহণ করতে দুজন বিশেষ অতিথি আছে, সাইদ হাসান কানন, জাতীয় দলের সাবেক ফুটবলার, এবং আমার সাথে আছেন ইকরামুজ্জামান, বিশিষ্ট কলামিস্ট এবং ক্রীড়া বিশ্লেষক। ভাই, একদম আমরা প্রোগ্রামের আসলে এটা শেষ পার্টে আছি। অল ওভার আপনাদের কাছ থেকে যদি একটু জানতে চাই দুজনের কাছ থেকে, যে এবার বিপিএল এর টিমগুলো, আমরা ফেডারেশন কাপ দেখেছি, স্বাধীনতা কাপ দেখেছি, কম্পিটিশন কি ওই টিমগুলোর মধ্যে আবার হতে যাচ্ছে কিনা, এবং আমরা যদি একটু দেশের ফুটবলের দিকেও তাকাই, আমরা যদি যে র্যাঙ্কে এখন আমরা আছি সেই র্যাঙ্ক থেকে যদি আমরা একটু এগিয়ে যেতে চাই, সেটার জন্য আরো কি কি করা যেতে পারে সেটা যদি আপনাদের কাছ থেকে একটু জানতে পারি। প্রথম কথা হয়েছে কি, এইবারে যেটা হয়েছে যে আমরা দুটো টুর্নামেন্ট দেখলাম, ওই দুটো টুর্নামেন্ট তো শর্ট টুর্নামেন্ট, ওগুলি দেখে আমরা একটা কি করতে পারি না। এখানে যেটা হয়েছে যে শেখ জামালও আছে, বসুন্ধরা কিংস আছে, শেখ রাসেল আছে, আবাহনী দুটো আছে, এগুলি করে যদি আপনি দেখেন যে সীমাবদ্ধ কিন্তু এই যে 6টা নাম বলে ফেলছি এখানের মধ্যে থাকবে আমরা আশা করছি। এটা তো বলা মুশকিল, ফুটবল দলীয় খেলা, সমন্বয়ের খেলা এবং মাঠের খেলা, কারণ হঠাৎ করে বলা যাবে না যে শেষ পর্যন্ত কি হবে, কিন্তু এর মধ্যেই থাকছে। কারণ এখানে যেটা যদি দেখেন, যারা ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে বা ইন্ডিপেন্ডেন্স ডে কাপে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি কোয়ার্টার ফাইনাল থেকে যা দেখেন ডিফেন্স এবং ইয়েতে কারা এগোচ্ছিল। এখন এখানে দু একটা প্লেয়ারের একটু সমস্যা হচ্ছিল, যেমন বসুন্ধরা কিংসের ও কিন্তু আবার খেলতে পারবে, ওর বোধহয় শাস্তি মেয়াদ বোধহয় শেষ হয়ে যাচ্ছে যতদূর আমার হিসাবে মনে হয়। এগুলো করলে হয় এটা তারা পুরো টিম পেয়ে যাচ্ছে। কিছু ইনজুরিও আছে, একজন ইনজুরি তো আছে, একজন বাইরেও চলে গেছে, বাইরেও চলে গেছে। ঠিক ওইরকম করে যদি আপনি দেখেন, শেখ জামাল প্রথম দিনই ফাইট করবে বসুন্ধরা কিংসের সঙ্গে, শেখ জামালদেরও টিমের অবস্থা দেখেন। এখন কাদের কি হচ্ছে, সবচেয়ে বড় কথা হয়েছে কি, এখানে যে দুইজন কোচ আছেন, ওই দুইজন কোচের যদি আপনারা তাকান, দেখবেন যে প্রথম দিনের খেলাতে রক্ষণাত্মক অবস্থান, ডিফেন্সকে স্ট্রং করার একটা প্রবণতা দাঁড়াচ্ছে। এখন এটা বসুন্ধরা কিংস কিন্তু অনেকদিন ধরে স্ট্রাগল করে আসছে। বসুন্ধরা কিংস আমি ওইটাই বলতে চাচ্ছি যে স্ট্রাগল করতে যাচ্ছে, যাই হোক ওরা টেকনিক্যাল পারসন, তারা তাদের মতো করছে। কিন্তু এবার এটা কিন্তু সব দেশেই মোটামুটি শুরু হয়ে গেছে। আপনি যদি ইংলিশ লিগও দেখেন, এখন কিন্তু ডিফেন্স নিয়ে খুব বেশি চিন্তা আরম্ভ হয়ে গেছে। গোল খাবো না, মানে যদি কোনো মতে দিয়ে দিতে পারি তাহলে আমি রক্ষা হবে। কিছু কিছু সময় এটা হচ্ছে। এখন ফুটবলের এই ট্রেন্ড আমাদের এখানে কিন্তু কোচরা এই জিনিসটাই করছেন। এবং ওই 6টা দলের আপনি যদি দেখেন, 3টা দলের ডিফেন্সের অবস্থা দেখেন এবং 3টা দলের অফেন্সের অবস্থা দেখেন, সেখানে দিয়ে কীভাবে খেলানো হচ্ছে। এখন কিন্তু প্লে মেকার হয়ে গেছে বিদেশিরা, ওরাই কিন্তু খেলাচ্ছে সব জায়গার থেকে। আপনি যদি মধ্যমাঠের অবস্থা দেখেন, মধ্যমাঠ কিন্তু অনেক জায়গায় ভীষণ শক্ত, কিন্তু তারপরেও কিন্তু ডিফেন্স করতেছে। এখন বসুন্ধরা কিংসের গোলকিপার তো অনন্য, সবাই দেখেছে যে সে একাই জিতিয়ে দিয়েছে। যেহেতু আমি বলছি, বিকজ আমার পাশে যিনি আছেন উনি অসম্ভব ভালো গোলকিপার ছিলেন। এবং এইখানে কিন্তু এইগুলি কিন্তু একজন কিন্তু জেতাতে পারবে না, পুরোটা টিমটা জেতাতে হবে এক। আপনি বসুন্ধরা কিংস দেখেন, শেখ জামাল দেখেন, শেখ রাসেল দেখেন, ওই আবাহনী দেখেন, ওটা মোহামেডানের নাম এখন আর কোনো লাভ নাই, একটু পিছিয়ে গেছে। এইটা আর পক্ষে এবার আর কোনো সম্ভাবনা নেই, এখন আর কোনো সম্ভাবনা নেই। কারণ এই ধরনের কম্পিটিশনে ভেরি টাফ, ইট উইল বি টাফ বিকজ অফ মোমেন্টাম ধরে রাখা। এবং এগুলি রাখাতে একটা সুবিধা হবে যদি আমরা খেলতে পারি। এখন ফুটবল ফেডারেশন আপনি যেটা বলছেন প্ল্যানিং, ফুটবল ফেডারেশন কিন্তু এবার অনেক প্ল্যান দিয়েছে যদি এক্সিকিউট করা যায়। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নিজে বলেছেন, আমি জাতীয় দল নিয়ে ভাবছি, জাতীয় দলকে বাইরে পাঠাতে চাই। এবং জাতীয় দলকে যদি বাইরে পাঠাতে হয় তাহলে কিন্তু ক্লাবগুলোর উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, বিকজ আমাদের যদি কোথাও ছোট্ট ছোট্ট ট্রেনিংয়ে যেতে হয় তাহলে ক্লাবগুলো প্লেয়ার ছাড়তে হবে, এটা একটা ব্যাপার আছে। এবং এটা ছাড়া কিন্তু আর উপায় নাই, উনি দল জোর করে পাঠাতে পারবে না, ক্লাব যদি না ছাড়ে প্লেয়ার ক্লাবদের গেল একটা। আরও কিছু প্ল্যানিং যেগুলো করেছেন, এটা কিন্তু ভবিষ্যতের লক্ষ্যের দিকে তাকিয়ে করেছেন। সে নারী ফুটবলের কথা বলেন, আপনি নারী ফুটবলে কর্পোরেট লিগের কথা ভাবা হচ্ছে, ইটস ভেরি গুড সাইন, বিকজ আপনি উপায় নাই, নারী ফুটবল কিন্তু কোনো খেলার সুযোগ নাই, ঘরোয়া কোনো ফুটবল নাই তাদের জন্য। এখন যদি নারী ফুটবল না হয় তাহলে কিন্তু উপায় নেই। একটা কর্পোরেট লিগের সম্ভাবনা কতটুকু দেখছেন? আমার মনে হয় অসম্ভব সম্ভাবনা আছে। বাণিজ্যিকরণের ব্যাপারে বাণিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে আসবেই, শুধু উদ্যোগ নিতে হবে। এবং উদ্যোগ নিলে কিন্তু নারী ফুটবল অনেক ভালো করবে। কারণ আমরা আগেই বলে ফেলেছি যে কোনো বিকল্প নাই, তো অর্থনৈতিক সাপোর্ট কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বাণিজ্যিক সাপোর্টের কোনো বিকল্প নেই। এই যে প্লেয়ারদের যদি কর্পোরেট যদি হয়, বিভিন্ন প্লেয়াররা ওই সব কর্পোরেটের আন্ডারে চাকরি করবে এবং খেলবে। এবং এটা কিন্তু একটা বিশাল একটা ভালো, আগে কিন্তু এরকম ছিল, বিজিএমসি ছিল, আগে কিন্তু ফায়ার সার্ভিস ছিল, প্লেয়াররা কিন্তু বিমান ছিল, বিভিন্ন প্লেয়াররা কিন্তু ওইসব কর্পোরেট ইয়াতে চাকরি করতো এবং খেলতো। এই জিনিসটা কিন্তু এখন এই নারী ফুটবলে যদি করে, এটা কিন্তু ফুটবলের জন্য, মহিলা ফুটবলের জন্য অনেক ভালো হবে। আর্থিক সাপোর্ট কিছু বেরিয়ে, এই যে আজকে বসুন্ধরা কিংস কিন্তু এত ভালো করছে কেন?
আর্থিক পেশাদারি ফুটবলকে পেশাদারি মানসিকতা, পেশাদারি ফুটবলের উন্নতি করার জন্য কিন্তু অর্থনীতি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনি যতই বলেন প্রফেশনাল স্টাইলে যদি আপনি চালাইতে যান, পাশ্চাত্যের অবস্থানগুলো দেখেন, তারা কিন্তু অল টিমগুলো প্রফেশনাল, দে আর মেকিং দ্য প্লেয়ার্স। ফেডারেশন কিন্তু কোনো প্লেয়ার তৈরি করে না। এই যে আমরা সবসময় ফেডারেশনের দোষ দিই যে ফেডারেশনের প্লেয়ার তৈরি করতেছে না, এজ গ্রুপে টিম করতেছে না, এই করতেছে না, সেই করছে, ট্রেনিং করাচ্ছে না, কিন্তু না, কোনো ক্লাবের দায়িত্ব। এই যে বসুন্ধরা কিংস কিন্তু তাদের উদ্যোগ আছে, ওরা প্ল্যান অলরেডি নিয়েছে, লিগের ব্যবস্থা করে দেবে, ওরা প্রতি বছরের ক্যালেন্ডার অনুযায়ী লিগগুলো চালাবে, এটা কিন্তু ফেডারেশন এবং ন্যাশনাল প্লেয়ারদের প্র্যাকটিস করার দায়িত্ব, এগুলো কিন্তু পরে ওদের কাজ। কিন্তু প্লেয়ার আসবে কোত্থেকে? আমরা বারবারই বলি ফেডারেশনের ব্যর্থ হবে, আসলে না, প্লেয়ার আসবে কিন্তু ক্লাব লেভেল থেকে। এই যে বসুন্ধরা কিংস এখন বলতেছে আমরা একাডেমি করব, আমরা এজ গ্রুপে প্লেয়ারগুলো ট্রেনিং করাবো, এই যে উদ্যোগ, শেখ জামালও কিন্তু তাদের কিন্তু উদ্যোগ আছে এরকম যে আমরা নিজেরা বি টিম সি টিম করবো। বি টিম সি টিম থাকলে প্রত্যেকটা টিমে যদি থাকে, আবানি ক্লাবের থাকে, আবানি চিটাগাং আবানি ক্লাবে, সাইড পাওয়ার যদি থাকে, তাহলে কিন্তু ওইখান থেকে প্লেয়ার আসবে। ডেফিনেটলি ভাই, আমাদের প্রোগ্রাম এখানে আসলে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। শনিবার একই সময় ফিরে আসবো উই লাভ স্পোর্টস নিয়ে। টিল দেন, গুড বাই এন্ড টেক কেয়ার।